সবুজ এক ভবিষ্যতের দিকে এগোতে হলে আমাদের প্রচুর খনিজ পদার্থ দরকার, তাই না? আর এই দরকারি খনিজগুলো খুঁজতে কিন্তু এখন পুরো বিশ্বই নেমে পড়েছে। এই বিশাল খোঁজের মধ্যে একটা দেশ কিন্তু নতুন করে সবার নজরে আসছে, একটা নতুন শক্তি কেন্দ্র হিসেবে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ব্রাজিল এই খনিজ বিপ্লবের একেবারে কেন্দ্রে চলে আসছে। দেখুন, এই যে আমরা সবুজ শক্তির কথা বলছি, এর জন্য কিন্তু লক্ষ লক্ষ টন নতুন ধাতু লাগবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বিপুল পরিমাণ ধাতু আসবেটা কোত্থেকে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই মৌলিক প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা এখন এমন একটা সময়ে আছি যেখানে খনিজ পদার্থের চাহিদা একেবারে আকাশছোঁয়া। বিশেষ করে নিকেল আর লিথিয়ামের মতো ধাতুগুলোর কথা যদি বলি, এগুলোর চাহিদা বাড়ার মূল কারণটাই হল ইলেকট্রিক গাড়ির বিপ্লব। সারা বিশ্বেই এখন ইলেকট্রিক গাড়ি আর নবায়নযোগ্য শক্তির দিকে একটা ঝোঁক দেখা যাচ্ছে, তাই না? আর ঠিক এই কারণেই ব্যাটারির জন্য দরকারি ধাতুগুলোর চাহিদা এমনভাবে বেড়েছে যা আগে কখনো দেখা যায়নি। আর এর ফল, নতুন আর নির্ভরযোগ্য খনিজের উৎস খুঁজে বের করার জন্য রীতিমতো একটা দৌড় শুরু হয়ে গেছে। আর এই যে বিশ্বজুড়ে একটা চাহিদা তৈরি হয়েছে, এর সমাধানে একটা দেশ কিন্তু সবার নজর কাড়ছে, আর সেটা হলো ব্রাজিল। বলা যায়, বিশ্বের খনিজের ঘাটতি মেটানোর জন্য দেশটি একটা নতুন সুপার পাওয়ার হিসেবে উঠে আসছে। তো ব্রাজিলের এই খনিজ বিপ্লবের একদম কেন্দ্রে আছে দুটো রাজ্য, পারা আর মিনাস জেরাইস। এই যে ম্যাপে দেখা যাচ্ছে, দক্ষিণ আমেরিকার এই বিশাল দেশটার ঠিক এই জায়গাগুলোতেই এখন নতুন খনিজ তোলার কাজ পুরোদমে চলছে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ ব্রাজিল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবুন, দেশটির ৮০% বিদ্যুৎই আসে নবায়নযোগ্য উৎস থেকে। আবার এখানে ট্যাক্সের হারও বেশ কম, মাত্র ১৫%, যা বিনিয়োগকারীদের টানার জন্য যথেষ্ট। এর সাথে আছে কৌশলগত খনিজ উত্তোলনে সরকারের সরাসরি সাপোর্ট আর বেশ গোছানো খনি আইন। আর সবচেয়ে বড় কথা হল, ভূতাত্ত্বিকভাবেই ব্রাজিল খনিজ সম্পদে ভরপুর একটা ওয়ার্ল্ড ক্লাস পাওয়ার হাউস। আর এই ব্যাপারটা যে কতটা সত্যি, তা ইনভেস্ট মিনাসের ডিরেক্টর রোনাল্ডো আলেকজান্ড্রে বার্কেতের একটা কথা শুনলেই বোঝা যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন, মিনাস জেরাইস কৌশলগত খনিজের জন্য একটা গ্লোবাল হাবে পরিণত হচ্ছে, যা শক্তি পরিবর্তনের জন্য অপরিহার্য। মানে বুঝতেই পারছেন, এটা সরকারের দিক থেকেও একটা বিরাট ক্ষতিশ্রুতির প্রমাণ। আচ্ছা, চলুন এখন ব্রাজিলের দুটো একেবারে ভিন্ন ধরনের খনি প্রকল্পের দিকে তাকানো যাক। প্রথমে আমরা দেখব সেন্টোরাস মেটালসের বিশাল এক নিকেল প্রজেক্ট, যেটা মূলত এর অসম্ভব আকার আর দক্ষতার উপর ফোকাস করে তৈরি। এই যে জাগুয়ার প্রজেক্ট, এটা আছে কারাজাস খনিজ প্রদেশে। এই জায়গাটা এমনি এমনি বিখ্যাত নয়। একে বলা হয় দৈত্যদের দেশ বা ল্যান্ড অব দ্য জায়ান্টস। কেন? কারণ এখানকার খনিজ ভাণ্ডারগুলো আসলেই দৈত্যাকার। ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন, এই প্রজেক্টটা আরও অনেক বড় বড় খনির মাঝখানে অবস্থিত, যা এর গুরুত্ব আরও অনেক বাড়িয়ে দেয়। সংখ্যাটা একবার ভাবুন, ১.২ মিলিয়ন টন। হ্যাঁ, জাগুয়ার প্রজেক্টে ঠিক এই পরিমাণ নিকেল আছে বলে ধারণা করা হচ্ছে। আর এই বিশাল সংখ্যাটাই কিন্তু একে একটা সত্যিকারের বিশ্বমানের বা টায়ার 1 প্রজেক্টে পরিণত করেছে। তবে শুধু আকারেই যে বিশাল তা কিন্তু নয়। আরেকটা সংখ্যাও বেশ চমকে দেওয়ার মতো, আর সেটা হলো মাত্র ১.৮ বছর। এর মানে কি? এর মানে হলো, এই প্রজেক্টটা মাত্র ২.৫ বছরের মধ্যেই তার প্রাথমিক বিনিয়োগের পুরো টাকাটা তুলে আনতে পারবে। এটা থেকে এর আর্থিক দিকটা যে কতটা শক্তিশালী তা বোঝা যায়। আর এই চার্টটা দেখুন, এটা দেখলেই জাগুয়ারের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে। এই যে কমলা রঙের জাগুয়ার প্রজেক্টটাকে দেখানো হয়েছে, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে কম খরচে নিকেল উৎপাদনকারীদের একদম প্রথম সারিতে আছে। তাদের মোট খরচ বা অল ইন সাস্টেনিং কস্ট প্রতি পাউন্ডে মাত্র $৪.৪৩। অবিশ্বাস্য। বেশ, এটা তো গেল আকারের গল্প। চলুন এবার ছবিটার একেবারে অন্য পিঠ দেখি। আমরা এখন কথা বলবো সিগমা লিথিয়াম নিয়ে, এমন একটা কোম্পানি যারা সাস্টেনেবিলিটি বা স্থায়িত্বকে তাদের ব্যবসার মূল ভিত্তি বানিয়েছে। এখানে আমরা দুটো খনির একটা তুলনা দেখতে পাচ্ছি, তাই না? একদিকে আছে জাগুয়ার নিকেল, যাদের ফোকাস হলো বিশাল স্কেল আর কম খরচের ওপর। আর অন্যদিকে আছে সিগমা লিথিয়াম, যারা জোর দিচ্ছে বিশুদ্ধতা আর পরিবেশ বান্ধব উৎপাদনের ওপর। মানে একজন নিকেল মার্কেটকে টার্গেট করছে আর একজন সবুজ লিথিয়াম মার্কেটকে। দুটো একেবারে ভিন্ন পথ, কিন্তু দুটোই ব্রাজিলের খনিজ খাতে দারুণ সফল। একটা রিপোর্টে সিগমা লিথিয়ামকে কি বলা হয়েছে জানেন? সবুজ লিথিয়ামের বৈশ্বিক রেফারেন্স। ভাবা যায়? আর এর কারণটাও খুব পরিষ্কার। তারা ১০০% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে, ৯০% পানি রিসাইকেল করে, আর তাদের কোনো টেলিংস ড্যামই নেই। মানে তারা যে কতটা পরিবেশ সচেতন তা এখান থেকেই বোঝা যায়।
তো এই যে তারা কুইন্টুপুল জিরো বা শূন্যর কথা বলে এর মানেটা আসলে কি? এর মানে হলো এমনভাবে লিথিয়াম উৎপাদন করা যেখানে ১ কার্বন নিঃসরণ ০, ২ জীবাশ্ম শক্তির ব্যবহার ০, ৩ টেইলিংস ড্যাম ০, ৪ পানের যোগ্য জলের ব্যবহার ০ আর ৫ কোনো বিপজ্জনক রাসায়নিকের ব্যবহারও ০। এটা কিন্তু বিশাল একটা টার্গেট। আর শুধু যে পরিবেশের কথাই তারা ভাবছে তা কিন্তু নয়, তাদের সেফটি রেকর্ডও অসাধারণ। তাদের ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে ৭৩৫ দিনেরও বেশি সময় ধরে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যাতে কারো কাজ বন্ধ করতে হয়েছে, আর কোনো প্রাণহানি তো হয়ইনি। তার মানে তারা শুধু পরিবেশের দিক থেকেই নয়, কর্মীদের নিরাপত্তার দিক থেকেও একটা উদাহরণ তৈরি করছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দুটো নির্দিষ্ট প্রজেক্ট দেখলাম। চলুন এবার একটু জুম আউট করে পুরো ছবিটা দেখি আর বোঝার চেষ্টা করি ব্রাজিলে যা হচ্ছে তার বৈশ্বিক তাৎপর্যটা ঠিক কোথায়। এই ম্যাপটা একবার দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে ব্রাজিল থেকে উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়াতে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে। জাগুয়ার আর সিগমার মতো প্রজেক্টগুলো আসলে পুরো বিশ্বের সাপ্লাই চেনে একটা বৈচিত্র্য আনছে। এর ফলে প্রত্যক্ষ কিছু দেশের ওপর যে নির্ভরতা ছিল সেটা অনেকটাই কমে আসছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? কয়েকটা পয়েন্টে যদি বলি, ১ গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহর ক্ষেত্রে ব্রাজিল এখন একটা রাইজিং স্টার। ২ এখানে দুটো সফল মডেল আমরা দেখতে পাচ্ছি, একটা হলো বিশাল আকারের আর একটা হলো টেকসই বা সাস্টেইনেবল। ৩ এই প্রজেক্টগুলো ইলেকট্রিক গাড়ির বাজারের জন্য খুব নির্ভরযোগ্য আর কম কার্বনের কাঁচামাল দিচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে হলো বড় আকারে টেকসই মাইনিং এখন আর শুধু মুখের কথা নয়, এটা আসলেই সম্ভব এবং ব্রাজিলে তা করেও দেখানো হচ্ছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে সবুজ বিপ্লব এত দ্রুতগতিতে এগোচ্ছে, এর জন্য তো একদিকে বিশাল পরিমাণে খনিজ দরকার, আবার অন্যদিকে পরিবেশ বাঁচানোর জন্য টেকসই পদ্ধতিরও চাহিদা বাড়ছে। তো খনিজ শিল্প কি এই দুটো চাহিদার মধ্যে, মানে বিশাল উৎপাদন আর স্থায়িত্ব, এর মধ্যে একটা ভারসাম্য রাখতে পারবে? আমার মনে হয় এটাই এখন এই পুরো ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।